তাহলে আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো এটা ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বেশি বড় না, কিন্তু চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে নিউক্লিয় বল নামে নতুন এক প্রকার বল, যেটা আমরা এ পর্যন্ত যত ধরনের বল পড়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্স বিশেষ করে, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এই সবগুলি বল থেকে এই বলটা আলাদা। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদিও তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে চার্জ পার্টিকেল বলতে শুধু প্রোটন থাকে। পরমাণু, নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণু মধ্যে বিভিন্ন সেল বিন্যস্ত রয়েছে, যে সেলগুলিতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তাহলে আমরা যদি শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্সের কথা চিন্তা করি, এমনকি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কথা চিন্তা করি, সেটা কিন্তু রিপালসিভ হওয়ার কথা, বিকর্ষণ ধর্মী হওয়ার কথা। তাহলে নিউক্লিয়াস যে এত স্ট্রং একটা বাউন্ড স্টেট, এই বলটা এলো কোত্থেকে? তাহলে প্রথমেই বোঝা যাচ্ছে যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জিত কণা বলতে শুধুমাত্র প্রোটন, এবং তাদের মধ্যে যদি কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা আমরা চিন্তা করি, সেটা অবশ্যই হবে রিপালসিভ। তাহলে এই রিপালসিভ ফোর্স নিশ্চয়ই কতকগুলি নিউক্লিয়নকে একটা বাউন্ড স্টেটে স্ট্রংলি রাখতে পারে না, অসম্ভব। তাহলে নিশ্চয় নতুন ধরনের একটা বল এখানে কাজ করে, আর সেই বলকেই আমরা বলছি নিউক্লিয় বল। এবার আমরা একটু আস্তে আস্তে সামনে আগাই। হোয়াট ইজ নিউক্লিয়ার ফোর্স? যে বল নিউট্রন ও প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে এঁটে রাখে, মানে আটকে রাখে, বেঁধে রাখে। এঁটে রাখা বলতে এখানে বোঝানো হচ্ছে আঠালো ভাবে জড়িয়ে রাখা, তাকে আমরা বলছি নিউক্লিয় বল। এখন এই বলের ধর্ম এবং উৎসগুলো আমাদের একটু জানতে হবে। এই বল স্বল্প পাল্লার। স্বল্প পাল্লার বলতে এটা ধরো 2 × 10⁻⁻15 অর্ডারের হয়, অর্থাৎ 2.2 ফার্মি এর মতো। আমরা 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। আমরা জানি যে কোনো দুটি অণু পরস্পরকে আকর্ষণ করে অণুগুলোর পরমাণুর মধ্যে ইলেকট্রনের বিনিময়ের মাধ্যমে, আবার দুটি ইলেকট্রিক চার্জের মধ্যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র ফোটন বিনিময়ের মধ্য দিয়ে তাদেরকে আকর্ষণ বা বিকর্ষণ করে থাকে। আমরা জানি যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির যে পার্টিকেল আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, সেটা হচ্ছে ফোটন। নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলোর মধ্যে অবিরাম মৌলিক কণা মেসন। এই কণাটার নাম কি? এই কণার নাম হচ্ছে মেসন কণা। যে মেসন কণার বিনিময়ের কারণে এই বল এই বল উৎপন্ন হয়, বা তাদের মধ্যে এই বল সৃষ্টি হয়। এবার এই বলগুলির একটু বৈশিষ্ট্য আমরা বলি। এই বল নিউক্লিয়নের মোট আইসোস্পিন টাওয়ের উপর নির্ভর করে। দুই নিউক্লিয়ন ব্যবস্থা হতে পারে নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন এবং প্রোটন প্রোটন। এই তিন ধরনের ব্যবস্থার সম্ভাবনা থাকে। একটু আগেই বলে রাখি, আমরা এর আগে ডিউটেরন পড়ে আসছি, এবং যে কারণে আমাদের এই অ্যাডভান্সড লেভেলটা শুরু হয়েছে ডিউটেরন দিয়ে, মানে টু নিউক্লিয়ন ইন্টারাকশনের একটা বাউন্ড স্টেটের এক্সাম্পল দিয়ে আমরা শুরু করেছি, যার নাম হচ্ছে ডিউটেরন। সেটা হচ্ছে এনপি ব্যবস্থা। নিউট্রন নিউট্রন কোনো স্টেবল আমরা আজ পর্যন্ত অস্তিত্ব পাইনি, কোনো বাউন্ড স্টেট পাইনি। প্রোটন প্রোটনও আমরা আজ পর্যন্ত কোনো বাউন্ড স্টেট পাইনি, কারণ প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন একসঙ্গে বাউন্ড স্টেট পেয়েছি হিলিয়ামের মধ্যে। এমনকি হিলিয়াম 3 মধ্যে আমরা প্রোটন প্রোটন নিউট্রন, একটা নিউট্রন দুটো প্রোটন, সেখানেও আমরা একটা বাউন্ড স্টেট পেয়েছি, হিলিয়াম 3 পার্টিকেল। কিন্তু শুধুমাত্র প্রোটন প্রোটন অথবা শুধুমাত্র নিউট্রন নিউট্রন আমরা কোনো বাউন্ড স্টেট পাইনি। এই ধরনের আবার ট্রিটন রয়েছে, যেমন দুইটা নিউট্রন একটা প্রোটন, দুইটা নিউট্রন একটা প্রোটনে ট্রিটন হতে পারে। সেটাও কিন্তু আমরা বাউন্ড স্টেট পেয়েছি, বা একটা পার্টিকেল হিসেবে তার আচরণ আমরা স্টাডি করেছি। কিন্তু কোথাও আমরা দুইটা নিউট্রন বা দুইটা প্রোটনে একটা স্টেবল স্টেট আমরা কিন্তু পাইনি। এই কারণগুলোকে যখন আমরা অ্যানালিসিস করব, তখনই আসলে নিউক্লিয়াসের ভিতরে কি ঘটছে এবং নিউক্লিয়নগুলোর ধর্মাবলী প্রকৃতার্থে কেমন, এই বিষয়গুলো আরো বেশি উন্মোচিত হবে আমাদের সামনে।
একটু লক্ষ্য করো যে 2 নিউক্লিয়ন ব্যবস্থায় হতে পারে আইসোস্পিনের মান 0 হতে পারে অথবা 1। 0 হবে যদি তারা অ্যান্টি প্যারালাল হয়, আর 1 হতে পারে যদি তারা প্যারালাল হয়। তো প্যারালালটা আবার ডাউনওয়ার্ড হতে পারে, আপওয়ার্ড হতে পারে, আমরা অত কথায় যাচ্ছি না, আমরা মানটা নিয়ে কথা বলি। এর জন্য নিউক্লিয়ন বিক্ষেপণ পরীক্ষায় দেখা গেছে প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন বলসমূহ একই। এই ধর্মকে বলে চার্জ নিরপেক্ষ ধর্ম, নিউক্লিয়ার ফোর্সের চার্জ নিরপেক্ষ ধর্ম, অর্থাৎ এই বল চার্জ নিরপেক্ষ। এখনই কনফিউশনের কিছু নাই যে স্যার বল যদি একই হয় তাহলে শুধুমাত্র প্রোটন নিউট্রনে বাউন্ডারি স্টেট থাকবে, প্রোটন প্রোটন নিউট্রন নিউট্রন থাকবে না কেন? আমরা বলের পরিমাণ বলেছি একই, কিন্তু তার তিনজনের মধ্যে যে একই বলের বৈশিষ্ট্য যে একই, অথবা তিনটাই যে আকর্ষণ ধর্মী, একই পরিমাণ আকর্ষণ ধর্মী বল, তা কিন্তু আমরা বলি। এই বলের পাল্লা অতি ক্ষুদ্র, অর্থাৎ পাল্লার মান হচ্ছে 2.2 ফার্মি এর মতো। এই পাল্লার মধ্যে এই বল খুবই শক্তিশালী। তবে এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডিস্টেন্স যদি দুটো নিউক্লিয়নের সেন্টারের মধ্যে ডিস্টেন্স যদি 0.6 ইন্টু 10⁻⁻15 মিটারের মতো হয়। আবারও বলছি, 0.6 ইন্টু 10⁻⁻15 মিটারের মতো বা তার চেয়ে কম হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তারা আবার পরস্পরকে বিকর্ষণ করে, তখন বলটা হয়ে যায় বিকর্ষণ ধর্মী। এই বিকর্ষী বল না থাকলে নিউক্লিয় বলের সম্পৃক্তি থাকতো না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ হচ্ছে নিউক্লিয় বল যদি যে কোনো ডিস্টেন্সে, এটা যেহেতু ডিস্টেন্স ডিপেন্ডেন্ট বাট উইথ ভেরি শর্ট রেঞ্জ, যদি নিউক্লিয় বল ডিস্টেন্স ডিপেন্ডেন্ট না হতো এবং আকর্ষণী এবং বিকর্ষণী দুটো অপশনই যদি না থাকতো, তাহলে তারা যে একটা সাম্যাবস্থায় গিয়ে সর্বোচ্চ পরিমাণ সম্পৃক্তিতে পৌঁছায়, এটা কিন্তু হতো না। বরং কি হতো জানো, এটা আকর্ষণ করতে 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 অসীম ডেন্সিটির দিকে যাওয়ার একটা সম্ভাব্যতা তৈরি হতো, যেটা আমরা ব্ল্যাক ব্ল্যাক হোল কনসেপ্ট, যেটা আমরা জানি ব্ল্যাক হোলের কনসেপ্ট, ওখানে প্রচন্ড গ্রাভিটেশন তৈরি হয় এবং যে কারণে তাদের মানে কনডেন্সড হওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু ভয়াবহ পর্যায়ে এবং ডেন্সিটি অসীমের দিকে যেতে থাকে। যদিও অসীম তো আসলে একটা গাণিতিক শব্দ, মানে প্রতি সেন্টিমিটার কিউবে একটা ম্যাটেরিয়ালের ডেন্সিটি সর্বোচ্চ কেমন হতে পারে বা পরিচিতির মধ্যে আমাদের জানাশোনার মধ্যে কতটুকু সর্বোচ্চ রয়েছে, সেই সীমা থেকে অনেক 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 গুণ বেশি। এর কারণ হচ্ছে যে অনলি অ্যাট্রাকটিভ ফোর্স আর এক্সিস্টিং দেয়ার, নো রিপালসিভ ফোর্স ইররেসপেক্টিভ অফ দ্য ডিস্টেন্সেস বিটুইন দ্য পার্টিকেলস। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে দ্য থিং ইজ ডিফারেন্ট। কারণ যখনই দুটো নিউক্লিয়নের মধ্যে ডিস্টেন্স 0.6 ইন্টু 10⁻⁻15, অর্থাৎ 0.6 ফার্মির চেয়ে কমে যেতে থাকে, তখনই তাদের মধ্যে বলের ধরনটা হয়ে যায় বিকর্ষণ ধর্মী। তাহলে আরো একটা বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে যেমন ধরো আমরা যদি বলি, এটা পরে আমরা একটু পরেই বলবো, আমরা যদি ধরে নিই যে দুটো নিউক্লিয়ন পাশাপাশি একইভাবে ইউনিফর্মলি তারা নিউক্লিয়ার ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং this attraction is true for every pair of nucleon within the nucleus, the statement is not correct. বরং দুটো দুটো নিউক্লিয়ন পরস্পর, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। এইগুলো হচ্ছে প্রবলেম। এই কথা স্ট্রিমিংটা সুন্দর করে না হলে, যেগুলি বিশেষ করে তোমার এই যে লেকচার ডিপেন্ডেন্ট ইনফরমেশন বা ইনফরমেটিভ যে জিনিসগুলো, এখানে যদি কথা ডিস্টার্ব করে তাহলে মহা মুশকিল হয়ে যায়। এটা কি করবো, আমি এখন কানেকশন চেঞ্জ করে দিয়েছি। এখন স্মুথলি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, পাচ্ছি। ভিডিও রেকর্ডিং এ প্রবলেম হয় না, কিন্তু রেকর্ডিং তো পরের কথা, লাইভ স্ট্রিমিংটা যদি সুন্দর মতো আমরা না পাই তাহলে তো মুশকিল। দাঁড়াও আমি একটু বোর্ডটাকে লাগাই। একটা বিষয় এখানে একটু আলোচনা না করলে, মানে একে না দেখালে তোমরা বুঝতে পারো।
এই কথাগুলোর পরেই আসবে, তো আমি একটু আগেই তোমাদের মাথায় ঢুকিয়ে দিই। ডিসকাশনে নিশ্চয়ের পরে কথাগুলি আসবে। হুম, দেখো, মনে করো আমরা যখন ডিউটেরন বলছি তখন ডিউটেরনের মধ্যে দুটো নিউক্লিয়ন রয়েছে, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন। এখন আমরা যদি হিলিয়াম বলি, ওখানে চারটা রয়েছে, নিউট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটন। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে অল ফোর এর মধ্যে পেয়ার পেয়ার সম্ভব। যেমন এই দুটোর মধ্যে তো কাজ করছেই, এই দুটোর মধ্যে কাজ করছে, এই দুটোর মধ্যে কাজ করছে, এই দুটোর মধ্যে কাজ করছে, আবার এই দুটোর মধ্যেও কাজ করতে পারে, এই দুটোর মধ্যেও কাজ করতে পারে, কারণ ডিস্টেন্সটা অতটা বেশি না। কিন্তু যদি এরকম হয়, হতে পারে না, অনেক বড় বড় নিউক্লিয়াস রয়েছে না। আমার কথা বুঝতে পারছো? দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। এখন তোমার মাথায় ঢুকলো যে এভরি পেয়ার অফ নিউক্লিয়ন উইল অ্যাট্রাক্ট ইচ আদার উইদিন এ সার্টেন রেঞ্জ। আমরা প্রথমে বলেছি লিমিট হচ্ছে 2.2 ফার্মি। তো একটা নিউক্লিয়নের রেডিয়াস কত ফার্মি অর্ডারে, তাই না? আবার নিউক্লিয়াসের রেডিয়াসকে আমরা 1.2 ইন্টু 10⁻⁻15 a⁻1/3, এই হিসাবে আমরা নিউক্লিয়াসের রেডিয়াসকে আমরা জানি আর কি। 1.2 ফার্মি, এটাকে প্রিমিটিভ আর নট বলি, এটাকে আর নট মানে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার বা বা 1.2 ফার্মি। খেয়াল করো, তাহলে আমরা যখন বলছি যে 0.6, ভালো করে খেয়াল করো, 1.2 এর অর্ধেক কিন্তু এটা। 0.6 ফার্মি এর চেয়ে কম হতে চেষ্টা করলে তখন বিকর্ষণ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। মানে একটা নিউক্লিয়ন আর একটা নিউক্লিয়নের সাথে সংযুক্ত কতটুকু পরিমাণ কাছাকাছি থাকতে পারে, তার একটা মেজারমেন্ট কিন্তু এটা। আচ্ছা, আবার যখন এটার থেকে বাড়তে যাচ্ছে তখন আর অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এটা হচ্ছে একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন দেখো, তোমার মাথায় কাজ করছে এভরি পেয়ার অফ নিউক্লিয়ন উইল অ্যাট্রাক্ট ইচ আদার। এই কথাটা সত্য নয়। তার কারণ হচ্ছে রেঞ্জটা যদি এটাকে ক্রস করে চলে যায় তখন কিন্তু বলের পরিমাণ অ্যাব্রাপ্টলি ফল করবে। এটা এক নাম্বার। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সকল নিউক্লিয়াস অত্যন্ত বড় সাইজে, বা ধরো মোর দ্যান 10 নিউক্লিয়ন্স আর দেয়ার, তাহলে এই দুটো পেয়ারের মধ্যে যেভাবে ফোর্স কাজ করবে, ঠিক আকর্ষণ বিকর্ষণ মিলে যখন মিউচুয়াল মিথস্ক্রিয়া হবে, সেখানেই তারা দাঁড়াবে। স্টেবল নিউক্লিয়াসের কথা বলছেন বা বাউন্ড স্টেটের কথা বলছেন, তাহলে দাঁড়াবে। এই দুইজনের মধ্যে যে ফোর্স কাজ করবে, নিশ্চয়ই এটার সঙ্গে এটার সেই ফোর্স কাজ করবে না। ক্লিয়ার? কারণ এটা কিন্তু ডিস্টেন্স ডিপেন্ডেন্ট বল। তাহলে সব জায়গায় যে ইউনিফর্মলি প্রত্যেক পেয়ার এইটা এটা আকর্ষণ করছে, ঠিক আছে, আবার একদম খুব বেশি কাছাকাছি গেলে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার স্টেবল বা স্যাচুরেটেড জায়গাতে তাকে বসিয়ে দিচ্ছে। তাহলে তারা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কোন জায়গাতে গিয়ে বলটা সম্পৃক্ত হবে, সেটা কিন্তু তার বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারছি। খেয়াল করো, বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, রেঞ্জগুলো এখানে বলে দেওয়া আছে। নিউক্লিয়ার ফোর্স এর বাইরে কাজ করবে না, এটা একটা বলা হলো। আবার এর থেকে নিকট আসলে তখন ধাক্কা দিবে, তখন রিপালসিভ ফোর্স হয়ে যাবে। আর এর মধ্যে থাকলে 0.6 থেকে 2.2 ফার্মির মধ্যে যদি থাকে, তখন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই, মানে এইটার সাথে এইটাও যায়, এটার সাথে এইটাও তাই, এটার সাথে এইটাও তাই, এরকম যদি হতো তাহলে তো নিউক্লিয়াসটা হয়ে যেত একটা অসীমত ডেন্সিটির দিকে চলে যেত। এই কারণে আকর্ষণ
আকর্ষী এবং বিকর্ষী বিনিময়, আদান প্রদান, এই জিনিসগুলো হয় বলেই ওরা একটা পর্যায়ে গিয়ে সম্পৃক্ত হয়। না হলে কিন্তু এর মধ্যে যে কোনো একজন যদি শুধু এককভাবে ডমিনেন্ট থাকতো, তাহলে আমরা বলের ওই চেহারাটাই দেখতাম। এমন হতে পারে যে আমরা নিউক্লিয়াস এর অস্তিত্ব আমরা হয়তো পেতামই না, অথবা নিউক্লিয়াস এমন কিছু থাকতোই না, অথবা নিউক্লিয়াস এমন অসীম ডেন্সিটির একটা জিনিস তৈরি হতো যেটা আসলে কল্পনার বাইরে। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? স্যার আর ইকুয়াল টু যে 1.2 ইন্টু 10 ইনভার্স 15 এর উপর 1/3, স্যার এটা দিয়ে কি বুঝাইছেন স্যার? যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস বের করতে গেলে এটা হচ্ছে তোমার ফর্মুলা। জি স্যার। স্যার এখানে এ কি স্যার এরিয়া বুঝাইছে? এর মানে মাস নাম্বার। কি বলো ফোর্থ ইয়ারের স্টুডেন্ট? নিউক্লিয়াসের ক্ষেত্রে এ মানে কি হয়? নিউক্লিয়াসকে আমরা আচ্ছা। কিভাবে রিপ্রেজেন্ট করি? আরে মেয়ে, এত ভুলে গেলে হবে? এটা কি? এটা প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। জি স্যার বুঝছি এটা স্যার, হচ্ছে এটা শুধু প্রোটন, খেয়াল আর করি এটা না হচ্ছে আসলে। প্রোটন প্লাস। খেয়াল করতে হবে তো বাবা। ধরো যে একটা হিলিয়াম নিউক্লিয়াসের রেডিয়াস যা হবে, হ্যাঁ, একটা হিলিয়াম জি স্যার। নিউক্লিয়াসের রেডিয়াস যা হবে, তো একটা ইয়ের রেডিয়াস কি তাই হবে? একটা ইউরেনিয়ামের রেডিয়াস কি তাই হবে? না স্যার। হিলিয়ামের হিলিয়ামের মাস নাম্বার হচ্ছে 4, আর ইউরেনিয়ামের মাস নাম্বার মনে করো 232। এইটাই ধরলাম আমি। তাহলে এইটার আর এইটার কি এক হবে রেডিয়াস? তুমি যদি হিলিয়ামের জন্য বলো আর ফর হিলিয়াম, তখন হবে 1.2 ইন্টু 10⁻⁻15 ইন্টু 4⁻⁻⁴। কিন্তু যখনই তুমি ইউরেনিয়ামের জন্য বলবা আর ইউরেনিয়াম, তখন হবে 1.2 ইন্টু 10⁻⁻15 ইন্টু 232⁻⁴। ক্লিয়ার? কারণ নিউক্লিয়নের রেডিয়াস থেকেই তো এটা আসছে। আর ওই 1/3টা আসে হচ্ছে, কি হলো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওই টু দি পাওয়ার 1/3টা আসে যে, যেহেতু আমরা স্পেরিক্যালি কল্পনা করি, ওই 4/3 যে টার্মটা আসে ওখান থেকে ওইটা পরে থিওরিতে বসিয়ে, ওটা আছে তো, নিউক্লিয়াসের রেডিয়াস, নিউক্লিয়াসের ঘনত্ব, এগুলো সব ক্যালকুলেশন আছে না? এটা তোমার নিউক্লিয়ার ফিজিক্স জি 1-এ স্যার। ছিল, নিউক্লিয়ার প্রপার্টিজ এর মধ্যে ছিল। একটু ভালো করে দেখে নিও, ওখানে সব আছে। জি স্যার। তাহলে ক্লিয়ার হলো এই জিনিসটা? হ্যাঁ স্যার। এই জন্য আমি বললাম না যে চ্যাপ্টারটা দেখতে ছোট, কিন্তু এখানে অনেক কিছু বিষয় রয়েছে, এত দ্রুত দৌড়ানো যাবে না। এই বল টেন্সর প্রকৃতির, অর্থাৎ এই বল দুটি নিউক্লিয়নের মধ্যে সংযোগকারী সরলরেখার সাথে। আমরা এর আগে বলেছি না যে এই বল দুইটি নিউক্লিয়নের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে না। তার মানে কি? সরলরেখার দিকে যেমন, তার সাথে আবার ঘূর্ণন অক্ষের দিকেও সে স্প্লিটেড হয়। এই কারণে আমরা বলি টেন্সর ফোর্স, অর্থাৎ যে ফোর্সের একাধিক ডিরেকশন থাকে। আর ভেক্টর বলি যদি একটা ডিরেকশন থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জিনিসগুলো একদম পরিষ্কার ভাবে মাথায় নিয়ে নাও। এই ইনফরমেশন গুলো খুব জরুরি। এই পয়েন্টটা খুবই জরুরি। দেখো, দুটি নিউক্লিয়নের মধ্যে ঘূর্ণনের দিক একই হলে আকর্ষী বলের পরিমাণ বেশি হবে, আর যদি বিপরীত হয় তাহলে আকর্ষী বলের পরিমাণ অপেক্ষাকৃত কমে যাবে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের ঘূর্ণনের দিক একই হলে উক্ত নিউক্লিয়াস একটি স্থায়ী নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের ঘূর্ণন দিক
একই হলে উক্ত নিউক্লিয়াস একটি স্থায়ী নিউক্লিয়াস হবে। এ প্রসঙ্গে একটু আমরা আবার ঘুরে আসি। প্রথম চ্যাপ্টার যেটা পড়েছিলাম সেই জিনিসটা আমরা একটু রিকল করে আসি। দেখো, ডিউটেরনের মধ্যে আমরা বলেছিলাম ডিউটেরন একটি বাউন্ড স্টেট এবং তার বাউন্ড স্টেটে কোনো এক্সাইটেড মানে একটু উচ্চ শক্তি স্তর পি স্টেট বা ডি স্টেটে তার এক্সাইটেশন আমরা পাই না। সেটা আমরা অনেকভাবে প্রমাণ করেছি ওখানে থিওরিটিক্যালি। মানেটা কি? দেখো, নিউট্রন প্রোটন এই 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 এভাবে ডিস্ট্রিবিউট হতে পারে তার স্পিনটাকে। এখন যদি আমরা ধরো এটাকে বলি এরকম, যদি বলি তাহলে এটা হচ্ছে এরকম, এটা এরকম। দেখো বিপরীত স্পিন। অথবা শামীম কি করো বোর্ডের উপরে? স্যার ওই যে আপনার নাম লেখা উঠতেছে তো এটা কাটতে পারতেছি না। দরকার নেই কারো, তো দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। তাহলে আর ঝামেলার দরকার কি? তাহলে এটাতে কি হলো? 1 1 মানে ইন দ্য ইউনিট অফ এইচ কাট। এটাতে কি হলো? 0। এটা কি হলো? 0। এটা কি হলো? -1। তাহলে নিউমেরিক্যালি বললে এটাও 1, এটাও 1, কিন্তু যখন ম্যাগনেটিক আমরা যখন এমএস এর অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার যে জেড কম্পোনেন্ট সেটার মান দাঁড়াচ্ছে তাহলে -1 0 1। আমরা যদি ইয়েও ধরি এলো, তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ট্রিপলেট, কারণ এইটা একটা স্টেট, দুইটা তিনটা এই। তাহলে এস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের ডিউটেরনের ক্ষেত্রে আমরা পেয়েছি এস ইকুয়াল টু 0, আর সিঙ্গলেট হবে এস ইজ ইকুয়াল টু 0 হলো। এস ইকুয়াল টু 1 হলে সেটা হচ্ছে ট্রিপলেট। আচ্ছা, ট্রিপলেট বা সিঙ্গলেট এটা আমরা আগে পড়ে এসেছি। এখানে আরো একটা বিষয় ছিল, আমাদের ডিউটেরনের মধ্যে আমরা পেয়েছি যে তার যে পাই মানে হচ্ছে প্লাস মানে 1, এরকম পেয়েছিলাম। তাহলে জে এর ভ্যালু যদি 1 হতে হয়, জে ইজ ইকুয়াল টু আবার এস প্লাস এল, তাহলে সেটা কত ভাবে 1 হতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। এখানে দেখো, যদি আমি বলি 0 প্লাস 1 তাহলে 1, আমি যদি বলি -1 প্লাস 2 তাহলে 1। আবার ওদিকে এই পাওয়ারটা নির্ভর করে, প্যারিটি নির্ভর করে -1 টু দি পাওয়ার এল এর উপর। তাহলে এল এর ভ্যালু যদি 1 হয়, প্যারিটি -1, এটা সম্ভব নয় ডিউটেরনের ক্ষেত্রে। ওই জন্য আমরা বলেছি ডিউটেরনের ক্ষেত্রে এল এর ভ্যালু হতে পারে হয় 0 অর্থাৎ এস অবস্থা, অথবা হতে পারে 2 অর্থাৎ ডি স্টেট। এবং এক্সপেরিমেন্টালি আমরা দেখেছিলাম যে 96% সময় সে থাকে এস স্টেটে, আর 4%-এর মতো সময় থাকে ডি স্টেটে। এগুলো সব আমরা আলোচনা করেছি কোথায়? ডিউটেরন চ্যাপ্টারে আমরা আলোচনা করে আসছি। মনে পড়ছে তো নাকি? সবগুলো মনে আছে তো? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার, মনে আছে। এই যেগুলো আলোচনা করছে এগুলো সব মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। যাক, এখানে যারা ক্লাস মিস করেছে তারা এই ভিডিওটা আবার দেখলে তারা আবার এটা রিকল করতে পারবে। আমরা ওই প্রসঙ্গে আবার ফিরে যাই। কেন এটা আলোচনা করলাম দেখি, কিভাবে এটা প্রাসঙ্গিক। দেখো, তাহলে দুটি নিউক্লিয়নের মধ্যে ঘূর্ণনের দিক একই হলে আকর্ষী বলের পরিমাণ বেশি হয়, আর বিপরীত হলে আকর্ষী বল অপেক্ষাকৃত কম হয়। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের ঘূর্ণনের দিক একই হলে উক্ত নিউক্লিয়াস একটি স্থায়ী নিউক্লিয়াস হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের ঘূর্ণনের দিক একই হলে উক্ত নিউক্লিয়াস একটি স্থায়ী নিউক্লিয়াস হবে। ক্লিয়ার? নিউক্লিয়াস দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সব নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই, একে বলে ঘনত্বের সম্পৃক্তি, এবং নিউক্লিয় প্রতিবন্ধক শক্তি সব নিউক্লিয়াসের জন্য প্রায় সমান। এই প্রায় সমান কথাটা বলা হয়েছে এই জন্য, ভর সংখ্যা 50-এর আগ পর্যন্ত এটা একটু পরিমাণে কম, আর 50-এর পরে গিয়ে এটা 8 পয়েন্ট সামথিং এর মতো, এটা একদম তোমার থ্রু আউট দ্য থ্রু আউট অল এলিমেন্টস, অ্যাভেলেবল এলিমেন্টস। এবং আমরা জানি যে আমরা যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, কোন নিউক্লিয়াসের বন্ধন শক্তি প্রতি একক নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি, যেটা আমরা পড়েছি মনে করে দেখো, এই জিনিসগুলো সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে কনসেপচুয়ালি। এটা মাস নাম্বার, আর এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। যদি আমরা করি মাস নাম্বারটা যদি এভাবে দিই, তাহলে দেখা যায় এনার্জিটা আসলে যে এরকম এখানে এসে একটু কমে, এখানে যে এরপরে এখানে গিয়ে একদম, এটা কি হলো, এই যে আরেকজনকে ওখান থেকে কাজ করেছো, এই দেখো এটা গোলমাল হয়ে গেল। তোমাদের বলছি তোমরা ওখানে কিছু করো না বোর্ডে, তাহলে আমি লিখবো কিভাবে? আরে বাবা, তোমরা মহা ঝামেলা করো। তোমরা বোর্ডে টাচ করছো কেন? আমি লিখছি না, এটা তুমি শেয়ার দেখো তো কি কাণ্ডটা হলো এখন। আমার সাথে সাথে তোমরা যদি বোর্ডে টাচ করো বা স্ক্রিনে, তাহলে ঝামেলা হবে তো, এটা করবে না। বাপরে, এটা কি মোটা হয়ে গেল। স্যার স্ক্রিনের জুমটা অনেক কমে আছে স্যার, 30% হয়ে আছে, এটা একটু বাড়াই দিলে মেবি ঠিক হবে আর কি। না না, আমারটা 100% আছে, তোমাদেরটা ঠিক করো। হ্যাঁ ঠিক আছে। এটা এরকম চলে যায়, এটাকে বলছি আমরা সম্পৃক্তি। এই যে এই জায়গাটা অলমোস্ট 50-র মতো। তো যখন মাস নাম্বার এ ইজ গ্রেটার দ্যান 50, তখন আমরা দেখতে পাচ্ছি কার্ভটা অনেকটা সরল রেখার মতো, অর্থাৎ কাছাকাছি ভ্যালু, অর্থাৎ এই জায়গাতে এভারেজ ভ্যালু তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ অলমোস্ট ইকুয়াল টু 8 পয়েন্ট, ধরো কত হবে, সম্ভবত 8.57 বা এরকম একটা সংখ্যার মতো হয় আর কি, এমনি পার নিউক্লিয়ন। মানে এক কথায় তুমি 8 ধরে রাখো, অসুবিধা নেই, কম বেশি মিলে 8। কিন্তু এর আগে ফ্ল্যাকচুয়েট করছে দেখো, এর আগে যেমন ধরো এখানে গোড়ার দিকে হাইড্রোজেন আছে, তারপর হিলিয়াম আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, এরকম করতে করতে হয়তো যাচ্ছে এই পর্যন্ত আপ ডাউন। এখানে আরো ইয়ে আছে, এরকম আছে দেখবা, গ্রাফটাতে এরকম দেখবা, এটা হচ্ছে মাস বাইন্ডিং এনার্জি কার্ভ বলে আমরা। এরপরে এই যে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গেল অ্যারাউন্ড 50-তে, এরপর থেকে কিন্তু ভ্যালুটা স্যাচুরেট করছে। এরপর থেকে ভ্যালুটা স্যাচুরেশনের দিকে যাচ্ছে, তার মানে এটাকে বলছি যে আমরা বাইন্ডিং এনার্জি প্রায় সমান। আমরা বলছি প্রায় সমান, অর্থাৎ সামান্য কিছু ফ্ল্যাকচুয়েশন আছে, এটা মাস নাম্বারের উপর ডিপেন্ড করে, এছাড়া বাইন্ডিং এনার্জি প্রায় সমান। এটা বলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে এই কথাটা আসছে। এটাকে বলে সম্পৃক্তি চরিত্র। নিউক্লিয় বলের আদান প্রদান প্রকৃতির কারণে এটি সম্পৃক্ততার উদ্ভব হয়েছে।
প্রায় নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি মানে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, প্রায় সমান। প্রায় সমান মানে সামান্য ফ্ল্যাকচুয়েশন রয়েছে। এই বল নিউক্লিয়নগুলোর আপেক্ষিক বেগ তথা ভরবেগের উপর নির্ভরশীল। ভেতরে যে নিউক্লিয়নগুলোর মোশন রয়েছে, ঘূর্ণন গতি রয়েছে, অরবিটাল মোশন রয়েছে, তাদের ভরবেগের উপর নির্ভরশীল। এবং সেই কারণেই কিন্তু আমাদের নিউক্লিয়নের ভরবেগ একটা গুরুত্বপূর্ণ রাশি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের ডিসকাশনে। এই বল নিউক্লিয়াস সমূহের মধ্যে পায়ন বা পাই মেসন বিনিময়ের মাধ্যমে উদ্ভব ঘটে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে মেসন কণার আদান প্রদান হয়, এখন পার্টিকুলারলি বললাম যে ওই মেসন কণাটা মূলত পাই মেসন। নিউক্লিয়ন সমূহের মধ্যে এই বলের বাহক কণা হচ্ছে পায়ন, এটাকে বলা হয় পায়ন। যদিও পায়নের ভিতরে গ্লুয়ন কার্যকর এবং প্রোটন নিউট্রনের ভিতর কোয়ার্ক সমূহের মধ্যে এই বলের বাহক কণা হচ্ছে গ্লুয়ন। ওই যে বললাম আঠার মতো, গ্লু থেকে গ্লুয়ন কথাটা আসছে, নিউক্লিয়াস গুলোকে এঁটে রাখে, কথাটা শুরুতে বললাম না আমরা, ওই সেই এঁটে রাখার কাজটা করে মূলত গ্লুয়ন। এটা আমরা যখন মৌলিক কণিকাগুলো পড়বো তখন আমরা আরো বিস্তারিত পড়বো। এবার আসো নিউক্লিয় বলের আইসোস্পিন নির্ভরতা। তো দুই নিউক্লিয়ন ব্যবস্থায় এনপি, পিপি বা এনএন, এই তিন ধরনের ব্যবস্থার সম্ভাবনা থাকে। দুই নিউক্লিয়ন ব্যবস্থা আইসোস্পিন 0 হতে পারে এবং 1 হতে পারে। হ্যাঁ, তাহলে আইসোস্পিন বলতে আমরা এই যে তাদেরকে ক্যারেক্টারিস্টিক্যালি ডিফাইন করছি, প্রোটন এবং নিউট্রনের চার্জ ক্যারেক্টারটা আমার এখানে মুখ্য নয়, তার স্পিন ক্যারেক্টারটা কেমন, এই ডিফারেন্সটা আমরা করছি আইসোস্পিন শব্দটা দিয়ে। কেননা দুটি নিউক্লিয়নের জন্য আইসোস্পিন τ1 এবং τ2 হলে মোট আইসোস্পিনের ফলাফল হবে τ1 প্লাস τ2। এক্ষেত্রে দুই নিউক্লিয়নের মোট ব্যবস্থার আইসোস্পিন τ = 1 হবে সমান্তরাল সজ্জার জন্য, যেটা একটু আমরা জানি অলরেডি, এবং যাকে বলে স্পিন ত্রিপদী অবস্থা। τ যদি 0 হয় তাকে আমরা বলি বিসমান্তরাল এবং সেটাকে বলা হয় সিঙ্গলেট বা একপদী অবস্থা। যখন τ 1 হয় তখন τ z, তাহলে একটু আগে যে mz দিয়ে যেটা আমি বুঝিয়েছি, τ z অর্থাৎ আইসোস্পিনের যে তৃতীয় কম্পোনেন্ট জেড অক্ষ বরাবর, সেটাকে আমরা ধরে নিচ্ছি +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। আর τ যদি 0 হয় তাহলে τ z এর ভ্যালু হবে +-1/2। দেখা যাচ্ছে যে দুই অবস্থা যথা ত্রিপদী এবং একপদী অবস্থা, সাধারণ স্পিন s এর ত্রিপদী 1s3 ও একপদী 1s0 এর সাথে সঙ্গতিপূর্ণ। এই আইসোস্পিন ত্রিপদী অবস্থার জন্য দুই নিউক্লিয়ন ব্যবস্থায় পিপি এর জন্য τ z +1, এনপি এর জন্য τ z 0 এবং এনএন এর জন্য τ z -1 হয়। দুটি একই ধরনের কণার অর্থাৎ অভিন্ন কণার জন্য পলির বর্জন নীতি অনুযায়ী শুধুমাত্র বিষমান্তরাল অবস্থা থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু খেয়াল করো, দুটো নিউক্লিয়ন পলির বর্জন নীতি অনুযায়ী তারা যদি একই স্তরে থাকে, একই অরবিটে থাকে, তাহলে ডেফিনেটলি তারা পরস্পর বিষমান্তরাল হতে পারবে। কেননা দুইটা একই রকম স্পিন বিশিষ্ট দুটো নিউক্লিয়ন একই সাথে একই অরবিটে বা একই শেলে অবস্থান করতে পারবে না। অর্থাৎ এনএন এবং পিপি এর জন্য s = 0 অবস্থা থাকে। ভালো করে মাথায় ঢোকাও। দুটো নিউট্রন বা দুটো প্রোটন মানে একই রকম দুটো কণা। তাহলে যেমন আমরা পারমাণবিক পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম আমরা, no two electron can have all their quantum numbers same. No two electron বলতে আমরা দুটো অভিন্ন কণা বুঝিয়েছিলাম। So in case of nucleon, if you want to define two identical particle যখনই বলবো তখন হয় দুটোই নিউট্রন অথবা দুটোই প্রোটন। তো দুটো নিউট্রন বা দুটো প্রোটন যদি একই সঙ্গে একই শক্তি স্তর অবস্থান করতে হয়, ডেফিনেটলি দে উইল বি অফ অপোজিট স্পিন। আর অপোজিট স্পিন যখনই হবে তখন তাদের সামেশন হবে 0। So there is no way to have a bound state constituted of two neutron or two proton, because তাদের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে দুটো নিউট্রন দুটো প্রোটন একসঙ্গে থাকলে ডেফিনেটলি তাদের স্পিন হবে 0, অর্থাৎ s = 0 অবস্থা। কিন্তু এনপি এর জন্য সমান্তরাল এবং বিষমান্তরাল উভয়টাই থাকতে পারে, যেমন আমরা দেখে আসছি ডিউটেরনের মধ্যে। অর্থাৎ তারা যদি অপোজিট স্পিনে থাকতে পারে তাহলে s = 0 হবে,
আর যদি প্যারালাল থাকে দেন দে উইল ফর্ম এ বাউন্ড স্টেট, তখন s ইজ ইকুয়াল টু 1 হবে। এখন দেখা যাচ্ছে s ইকুয়াল টু 0 এর জন্য np এবং pp nn একই অবস্থা, ডেফিনেটলি, কারণ তিনজনই তখন, এটাকে কি বলবা, বদ্ধ অবস্থার বিপরীত কি হতে পারে, মুক্ত অবস্থা বলতে পারো। এবং s ইকুয়াল টু 1 এর জন্য একমাত্র np এর আরেকটি অবস্থা বিদ্যমান আছে, যা একটি বদ্ধ অবস্থা, অর্থাৎ ডিউটেরন। তাহলে এর আগে আমরা ডিউটেরন নিয়ে আলোচনা করেছি, সরাসরি ডিউটেরনকে দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সেটা কেন হয় সেই জিনিসগুলো আমাদের এখন ক্লিয়ার হলো। এখানে দেখানো হয়েছে s ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 1, s ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা এনপি বা ডিউটেরন, দুটো অবস্থায় থাকতে পারে। কিন্তু যদি শুধু nn হয় তাহলে s ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 1। এখানে টাউ জেড এর কম্পোনেন্ট হচ্ছে, থার্ড কম্পোনেন্ট হচ্ছে -1। আর যদি s ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 1 হয় তাহলে টাউ জেড ইকুয়াল টু 1। সেক্ষেত্রে এটা পিপি, প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন হলে এটা -1 হবে জেড কম্পোনেন্ট, আর প্রোটন প্রোটন হলে সেটা হবে +1। কিন্তু দুটোই কি আনস্টেবল। এখানে আরেকটা কথা আছে, দুটো প্রোটন নিয়ে কিন্তু কোনো স্টেবল হিলিয়াম 2 হয়নি, কারণ তার মধ্যে কিন্তু আবার রয়ে যায়, কি রয়ে যায়, দুটো নিউট্রন, তখন তারা বাউন্ড স্টেট ফর্ম করে। এখানে আবার কনফিউজ হওয়ার কিছু নেই। উপরের আলোচনা থেকে দেখা যায় যে দুটি নিউক্লিয়নের মধ্যে মিথস্ক্রিয়া তথা নিউক্লিয় বল নিউক্লিয়নের উপর নির্ভর করে না, অর্থাৎ চার্জের উপর নির্ভরশীল নয়। নিউক্লিয় বল নির্ণীত হয় আইসোস্পিন তথা টাউ এর মানের উপর। টাউ জেড বৈশিষ্ট্যায়িত করে নিউক্লিয়ন দ্বয়ের তড়িৎ চুম্বকীয় ধর্মকে। তাদের তড়িৎ চুম্বকীয় ধর্ম কেমন সেটা আমি টাউ জেড এর মান থেকে বুঝতে পারি। +1 মানে আপওয়ার্ড অ্যালং জেড এক্সিস, -1 মানে ডাউনওয়ার্ড অ্যালং জেড এক্সিস। এবার আসো, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মানে আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে শুনতে পাচ্ছ কিনা কথাগুলি? স্যার স্প্রিং আর আইস স্প্রিং এর মধ্যে পার্থক্যটা কি? আইসোস্পিন পড়ো নাই তোমরা? স্যার মানে নাম শুনছি, মানে স্প্রিংটা বেশি পড়া হয়েছে। আচ্ছা তাহলে আমি একটু বলি, ভালো করে শুনো। প্রোটন এবং নিউট্রন দুজনেরই তো, আমরা যদি শুধু পরিমাণ বলি স্পিনের, তাহলে কি বলি, হাফ এইচ কাট, রাইট? আর এদের মধ্যে ভরের জি পার্থক্য স্যার। রয়েছে সামান্য, সেটা হচ্ছে 0.14% মতো। এই পার্থক্যটা মূলত আসে তাদের বিদ্যুৎ চৌম্বক যে বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, তার মানে তাদের আধান এবং চৌম্বক জি দ্বিমেরু ভ্রামকের কারণে তাদের এই তফাৎটা পরিলক্ষিত হয় ভরের মধ্যে। এই সদৃশ কণা দুটিকে বা এক, মানে আমরা যদি এটা হচ্ছে সিমিলার, একটা অভিন্ন কণা, একটা সদৃশ কণা, তাদের পৃথক করার জন্য আমরা যে তাহলে একটা চিহ্ন বা পরিচিতি আমরা প্রয়োজন রয়েছে আমাদের। এই উদ্দেশ্যে আমরা আইসোস্পিনের ধারণাটা এখানে আসলে অ্যাপ্লাই করে থাকি। একটা নিউক্লিয়নের দুটো সম্ভাব্য অবস্থা, একটা প্রোটন অবস্থা, একটা হচ্ছে নিউট্রন অবস্থা, আমরা যেটা বলছি। এবং ভালো করে খেয়াল করে দেখো যে পার্টিকেল রিয়াকশনের ক্ষেত্রে প্রোটনটাও নিউট্রন হতে পারে, নিউট্রনটাও প্রোটন হতে পারে, বাট দ্যাট ইজ ইন দ্য ওয়ে অফ সাম পার্টিকেল রিয়াকশন। অতএব নিউক্লিয়নের জন্য যে আইসোস্পিন, আমরা প্রত্যেকটা নিউক্লিয়নের আইসোস্পিন যদি আমরা টি ইকুয়াল টু হাফ ধার্য করতে পারি, টি ইজ ইকুয়াল টু হাফ ভ্যালু হচ্ছে, তার আইসোস্পিনের ভ্যালু হচ্ছে হাফ, মানে হাফ স্পিন পার্টিকেল বা ফার্মিয়ন। কেমন? এখন এর যদি থার্ড কম্পোনেন্ট, অর্থাৎ যেটাকে আমরা জেড কম্পোনেন্ট বলে থাকি, জেড কম্পোনেন্ট অফ দিস আইসোস্পিন, সেটাকে আমরা +- দ্বারা চিহ্নিত করব। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে থার্ড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিন আমরা বললাম +- তাহলে থার্ড কম্পোনেন্টের প্লাস দিয়ে কাকে বুঝবো আর মাইনাস দিয়ে কাকে বুঝবো? ওই কথাটা আমরা একটু আগে বলেছি। আসলে টিজেড এর ভ্যালুকে যদি আমরা +½ ধরি, দ্যাট উইল ইন্ডিকেট এ প্রোটন। আর টিজেড এর ভ্যালুকে যদি আমরা -½ ধরি, দ্যাট উইল ইন্ডিকেট এ নিউট্রন। এবং এই কারণে দেখো প্রোটনের যে ম্যাগনেটিক
মানে কি বলে তোমার ম্যাগনেটিক মোমেন্ট, সেটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। আর নিউট্রনের ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি। খেয়াল করেছো এটা? এটা কি খেয়াল করেছো? প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট এবং নিউট্রনের ম্যাগনেটিক মোমেন্ট। জি স্যার। মনে পড়ে নিউক্লিয়াসের মানে সাধারণ ধর্মাবলী যে চ্যাপ্টারটা পড়েছিলে, এটা মনে পড়ে? ছিল ওখানে? স্যার দেখে নিতে হবে আবার ওটা। তোমরা নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানটাকে বলেছো যে তেমন কিছুই ছিল না, তেমন কিছু নাই। তবে আমি কিন্তু সেদিন দেখেছিলাম একেবারে বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলা কিন্তু ভালোভাবেই দেওয়া ছিল ওখানে। তোমরা আসলে আমার কেন জানি মনে হয়েছে তোমরা থার্ড ইয়ারে না, থার্ড ইয়ারে তোমরা খুব ভালো করে পড়ো নাই। না পড়ার জন্য আমার এই যে ফোর্থ ইয়ারে এসে যখন একটু অ্যাডভান্সড জিনিস ডিসকাস করছি, আমার একটু কষ্ট হচ্ছে তোমাদেরকে বোঝাতে। কারণ আমি আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো, কিন্তু আসলে তোমরা এটা জানো না। এই প্রবলেমটা বড় মারাত্মক, এবং সেক্ষেত্রে আমি কিন্তু আহ, একটু স্লো হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। খুব ভালো হতো যদি তোমাদের থার্ড ইয়ারের নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানটা আমি পড়াতে পারতাম থার্ড ইয়ারে, তখন এই সময় আমার জন্য খুব সুবিধা হতো। আচ্ছা যাই হোক, তাহলে এটা একটু মনে রেখো যে প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে একটি পজিটিভ কোয়ান্টিটি, আর নিউট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে একটি নেগেটিভ কোয়ান্টিটি। এর কারণ হচ্ছে প্রোটনের আইসোস্পিন বা জেড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিন ফর প্রোটন, ইটস এ পজিটিভ কোয়ান্টিটি, আর নিউট্রনের জন্য সেটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। অর্থাৎ পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ এইভাবে আমরা চিহ্নিত করি। দ্যাট মিনস আমরা যদি সরাসরি বলি যে কি ধরনের প্যারামিটার দ্বারা আমরা এই নিউক্লিয়নগুলোর একদম একই রকম কণা, তাহলে শুধু চার্জ প্রপার্টি বাদ দিয়ে আমি অন্যান্য তার যে স্পিন বৈশিষ্ট্য থেকে আমি কিভাবে আলাদা করব যে এটা প্রোটন এটা নিউট্রন, সেই জিনিসটাই হচ্ছে আইসোস্পিন। বুঝতে পেরেছো? এবং আইসোস্পিনের জি স্যার। কিন্তু ইয়েও রয়েছে তোমার, আইসোস্পিন অপারেটরও আছে। অপারেটর যদি আমরা এখানে আমাদের লাগছে না যদিও, এটা হয়তো বা তোমাদের ওয়ানে ছিল কিনা আমি জানি না, দেখতে পারো। আবার এটার উপর ডিপেন্ড করে নিউট্রন এবং প্রোটনের তরঙ্গ অপেক্ষকেরও কিন্তু চেহারার মধ্যে পরিবর্তন আসে। হুম, এই আর কি। তাহলে আর কিছু? না স্যার। আর যদি তুমি টোটাল আইসোস্পিন অফ দ্য নিউক্লিয়াস বের করতে চাও, তাহলে এটা সামেশন দিতে হবে। যেমন আমি একটু আগে বললাম, একটা প্রোটন একটা নিউট্রন থাকলে দুইটা যোগ হবে, এই আর কি। মানে সংখ্যাটা একটা কথা, আর ওর ক্যারেক্টার যখন বলবা তখন প্লাস না মাইনাস সেটা জেড কম্পোনেন্ট থেকে আসবে, থার্ড কম্পোনেন্ট যেটা বলছে এখন। বুঝতে পেরেছো? জি স্যার। সম্ভব হলে নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানে তোমার ওই যে একটা চ্যাপ্টার ছিল না, নিউক্লিয় স্পিন, একটা চ্যাপ্টার ছিল না নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানে? জি স্যার। ওই চ্যাপ্টারটা একটু দেখে নিই। এবার আমি তোমাদেরকে একটু আচ্ছা আগে স্যার। যেটা বলেছিলাম যে নিউক্লিয় বলের সম্পৃক্তি বা মানে সবসময় যে আকর্ষী বল হবে এমন কোনো কথা নাই, তার একটা প্রমাণ দেখো। যে ধর্মের মাধ্যমে নিউক্লিয়ন কেবলমাত্র তার সাথে লেগে থাকা নিউক্লিয়ন সমূহকে আকর্ষণ করে কিন্তু দূরবর্তী নিউক্লিয়ন সমূহকে আকর্ষণ করে না, তাকে নিউক্লিয় বলের সম্পৃক্তি বলে। তাহলে দেখো, বোঝা গেল? দূরবর্তী বলতে আমি কি বোঝাচ্ছি একটু আগে ডিসকাস করেছি। নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে এত, আবার 0.6 × 10⁻⁻15 এর কম দূরত্বে প্রবল বিকর্ষণ বল অনুভব করে। ক্লিয়ার? তাহলে 2.2 ফার্মির বাইরেও নয়, 0.6 এর চেয়ে কমেও নয়। তাহলে আমরা যদি ধরি যে প্রতি দুইটা নিউক্লিয়ন, প্রতি দুইটাকেই তারা পরস্পর
আকর্ষণ করে। তাহলে টোটাল জোড়ের সংখ্যা কত হবে? যদি তোমার ভর সংখ্যা এ হয় আর তুমি যদি প্রত্যেকটা থেকে প্রত্যেক জোড়ার জন্য দুটো করে নির্বাচন করো র্যান্ডমলি, তাহলে এটা একটা সমাবেশ হবে এবং সেই সমাবেশের পরিমাণ হবে ফ্যাক্টোরিয়াল এ ডিভাইডেড বাই এ মাইনাস টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কম্বিনেশনের সংজ্ঞা, এনসিআর এর সংজ্ঞা। সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই টু। এ আর এ মাইনাস ওয়ানকে আমরা কাছাকাছি ধরলে অলমোস্ট বলতে পারি এ স্কোয়ার বাই টু, অর্থাৎ বন্ধন শক্তি হবে এ স্কোয়ারের সমানুপাতিক। কিন্তু পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে দেখা যায় বন্ধন শক্তি এই স্কোয়ার নয়, এ এর সমানুপাতিক। এই জন্য বন্ধন শক্তি বাই এ অলমোস্ট একটা ধ্রুবক, যেটা একটু আগে আমরা বললাম বন্ধন শক্তি পার নিউক্লিয়ন একটি অলমোস্ট একটি ধ্রুবক সংখ্যা। অর্থাৎ সকল নিউক্লিয়নকে আকর্ষণ করে না, নিউক্লিয়ন কেবলমাত্র তার সাথে লেগে থাকা নিউক্লিয়নকে আকর্ষণ করে, দূরবর্তী নিউক্লিয়ন সমূহকে আকর্ষণ করতে পারে না। এই কারণে বন্ধন শক্তি এর ক্লিয়ার। আমি শুরুতেই কিন্তু এটা ব্যাখ্যা করে বুঝিয়েছি ছবি এঁকে। কোনো দ্বিমত আছে? না স্যার। আমি শুরুতে যে ছবিটা এঁকেছিলাম না, যে নিউক্লিয়াসের সাইজ বড় হলে আস্তে আস্তে তখন কি অবস্থা হবে, বুঝতে পেরেছো? নিউক্লিয়ন সমূহ তার সাথে লেগে থাকা নিউক্লিয়ন সমূহকে আকর্ষণ করে, তখন নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী কিন্তু এত এর থেকে কম হলে বিকর্ষণ ধর্মী। এগুলো ডিসকাস করা হয়ে গেছে আমাদের অলরেডি। তো আমি আজকে এই পর্যন্ত রাখছি, তোমাদের কাজ হবে এরপর থেকে জিনিসটার মধ্যে ঢুকবে। আমি কনসেপ্ট গুলো দিয়েছি, তোমরা এরপর থেকে জিনিসটার মধ্যে ঢুকবে, ডিসকাশন গুলো পড়বে। এরপরে আমি বিভিন্ন প্রকার বিনিময় বল ও বিনিময় কারক এখান থেকে আগামী দিন শুরু করব, এবং আমি আশা করব যে আগামী ডিসকাশনে এই চ্যাপ্টারটা শেষ হবে, যদি তোমরা একটু অ্যাডভান্স হয়ে থাকো। কারণ এখানে অনেক কিছু কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা এখন এগুলো দেখলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, সেই জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ ঘুরে ফিরে জিনিসগুলো একই। মেসন থিওরি অফ নিউক্লিয় ফোর্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আবার ওই যে তুমি যদি অরিজিনালটা দেখতে চাও তাহলে ইএসআর এর বইয়ের মধ্যে আছে, ওখানে অনেক বড় করে দেওয়া আছে। সেটা দেখলে আবার একটু মাথা টাথা মানে জ্যাম হয়ে যেতে পারে। তবুও যারা ইন্টারেস্টেড আছো বা কিউরিয়াস আছো তারা পড়তে পারো। তারপরে যে মেসন কণার ভর, এগুলো সব আমি আগামী দিন পড়াবো। কিন্তু নিউক্লিয় বলের স্পিন নির্ভরতা এটা খুব গুরুত্বপূর্ণ, স্পিন ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার। আচ্ছা, বাই দিস টাইম আর একটা কাজ করো, এই মারিয়াম, তোমাদের এই বছরের জন্য, শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যায়? হ্যাঁ, এই বছরের জন্য যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু পয়েন্ট আউট করে রেখো। আগামী ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে আশা করছি। তো আজকের ডিসকাশনের উপরে কোনো ইয়ে আছে কিনা, আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? না স্যার। তাহলে আমরা আজকের মতো রাখছি। আগামী দিন কি পড়বো? ইলেকট্রোডাইনামিক্স, রাইট? হ্যাঁ স্যার। ইলেকট্রোডাইনামিক্স আগামী দিন, ঠিক আছে। আপনার বইয়ের পুরো পিডিএফ কি আছে? এটা এই চ্যাপ্টারের, হ্যাঁ। পুরো পিডিএফটা কিভাবে আছে স্যার? আমি বলছি এই চ্যাপ্টারের পুরা পিডিএফ আমি একবারে করি না তো।
ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে দিয়ে দিন আজকে এটা। কারণ পরের চ্যাপ্টার যদি এখান থেকে না পড়াই তাহলে ওটা দিয়ে লাভ কি বলো? সেটা আর কি। আমি এটা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। পাপড়িটা তাহলে এখন যাবে নতুন ইমেল জিমেল অ্যাড্রেসে, তাই তো? পাপড়ি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিব, অসুবিধা নেই। আর তোমরা একটু পড়ে রেখো কেমন, যাতে নেক্সট ক্লাসে আমরা শেষ করতে পারি। হ্যাঁ স্যার।